আজকে আমরা পড়ব হচ্ছে অনাক্রম্যতা এবং অনাক্রম্য তন্ত্র কি। ঠিক আছে, আমরা সিম্পলি অনাক্রম্যতাটাকে ইংলিশে কি জানি? ইমিউনিটি। আমরা ইমিউনিটি কথাটা অনেকবার শুনেছি, অনাক্রম্যতা কমই শুনেছি। ঠিক আছে, তাহলে অনাক্রম্যতা বা ইমিউনিটি সিম্পলি কি? আমাদের হচ্ছে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস, ঠিক আছে, বা কোনো বিজাতীয় বস্তু আমাদের যদি শরীরে প্রবেশ করে, তাহলে আমাদের শরীরে সেই প্রতিরোধ ক্ষমতাটা যে গড়ে ওঠে, তাই না? সেই প্রতিরোধ ক্ষমতাটাকে আমরা কি বলছি? অনাক্রম্যতা বাংলায়। ঠিক আছে, আর ইংলিশে যেটা আমরা জানি ইমিউনিটি। এবার ইমিউনতন্ত্র কি? অনাক্রম্য তন্ত্র আসবো তারপরে। বা ইংলিশে যেটা হয়ে যায় কি? ইমিউন সিস্টেম। ঠিক আছে, আমরা ইংলিশ নামটাই বারবার শুনেছি। এবার অনাক্রম্য তন্ত্র হচ্ছে কিছু কোষ এবং কিছু অঙ্গ বা অংশ নিয়ে তৈরি হয়। আমরা যেমন ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্রে দেখেছি, যেমন হৃৎপিণ্ড আছে, তারপরে রক্তবাহ আছে, তারপরে রক্ত কোষ, লসিকা, এগুলো নিয়ে যে কোষ এবং কিছু অঙ্গ নিয়ে যে একটা তন্ত্র গঠন করছে, সেরকমই অনাক্রম্য তন্ত্রে কিছু আমাদের পড়বে হচ্ছে সেল বা কোষ আর কিছু অঙ্গ। ঠিক আছে, প্রথমে আমরা আসি যে অনাক্রম্যতা বললাম। ঠিক আছে, অনাক্রম্যতা হচ্ছে আমাদের কি? রোগ প্রতিরোধ যেটা শরীরে আমাদের গড়ে ওঠে, রোগের বিরুদ্ধে যেটা প্রতিরোধ গড়ে ওঠে। ঠিক আছে, এটা কত প্রকার? দুই প্রকার। ঠিক আছে, একটা কি? সহজাত, যেটাকে ইংলিশে বলছে ইনেট, আর একটা কি? অর্জিত, যেটা অ্যাকোয়ার্ড। অনাক্রম্যতার ভাগ এই দুটো? অনাক্রম্যতার এই দুটা ভাগ। ঠিক আছে, সহজাত অনাক্রম্যতাটা দেখো, সহজাত বলতে কি? আমরা জন্মগতভাবে যে অনাক্রম্যতাটা নিয়ে আছি। যেমন আমাদের প্রথমে কি করে? আমাদের স্কিন, তাই না? এটা একটা কি? অঙ্গ। এই স্কিনটা আমাদের কি? সহজাত হিসেবে কাজ করছে, এটা আমরা ইনবর্ন মানে জন্মগত হিসেবে আছে। তারপরে কি পড়েছি আমরা? হচ্ছে মিউকাস। আমরা বারবার পড়েছি মিউকাস লেয়ার আমাদের শ্বাসনালী, গ্রাসনালীতে থাকে, ক্ষুদ্রান্ত পাকস্থলীর ইনার ওয়ালে থাকে, তাই না? তাহলে এরা কি ইমিউনিটি প্রদান করছে আমাদের। তারপরে আরো আছে যেমন আমরা ম্যাক্রোভাজ পড়েছি, তাই না? তারপরে হচ্ছে আমরা ডব্লিউবিসি পড়েছি। ডব্লিউবিসি যেমন লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো পড়েছি। এগুলো সব আমাদের কি পড়ছে? সহজাত মধ্যে পড়ছে, তাই না? এবার অর্জিত কি? সময়কালীনে আমাদের হচ্ছে জীবনকালে যখন যখন বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া বা বাইরের অ্যান্টিজেন বস্তু যে আমাদের শরীরে অ্যাটাক করছে, ঠিক আছে, তার ফলে যে সেই সময়েই যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে উঠছে, সেটাই কি? অর্জিত। ঠিক আছে, তাহলে সহজাত আর অর্জিতের মধ্যে পার্থক্য বোঝা গেল? এবার সহজাতর মধ্যে আমরা কি পড়লাম? সাধারণত স্কিন বা ত্বক পড়লাম, তাই না? তারপরে মিউকাস পড়লাম, আর কিছু ডব্লিউবিসি পড়লাম। এবার অ্যাকোয়ার্ডে যদি দেখি, অ্যাকোয়ার্ডে আমাদের আসছে কি? টি লিম্ফোসাইট। এখানে দেখি, আর কি? বি লিম্ফোসাইট। তাহলে হচ্ছে ডব্লিউবিসির মধ্যে তোমার লিম্ফোসাইট এটা পড়ছে না? পড়ছে। ডব্লিউবিসির যে লিম্ফোসাইটটা পড়েছি, সেই লিম্ফোসাইট থেকেই কিন্তু টি আর বি লিম্ফোসাইটটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা ডব্লিউবিসির মধ্যে আরো কিছু পড়েছি। কি পড়েছি? মনোসাইট পড়েছি, তারপরে কি? নিউট্রোফিল, তাই না? তারপরে হচ্ছে যেমন আমরা মনোসাইট দেখেছি আগ্রাসন পদ্ধতিতে বা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা কি? ব্যাকটেরিয়া ভাইরাসকে গিলে নেয়। তাহলে তখনই জেনেছি এরা আমাদের রোগ প্রতিরোধ করছে। তাহলে এখন জানছি কি? সেই মনোসাইট যারা হচ্ছে আগ্রাসন পদ্ধতিতে, বা নিউট্রোফিল যারা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে যে রোগ প্রতিরোধ করছে, সেটা তাহলে কোথায় করছে? সহজাতর মধ্যে করছে। আর অর্জিতর মধ্যে আমরা শুধু দেখবো এই টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটটাই অংশগ্রহণ করছে। অর্জিতটা আগে বলে দিন। অর্জিত হচ্ছে আমাদের সহজাত তো হচ্ছে ইনবর্ন মানে জন্মগতভাবে, যেমন আমি স্কিন, মিউকাস, তারপরে ডব্লিউবিসি যেগুলো দেখছি সেগুলো কি? জন্মগতভাবে।
কিন্তু আমাদের যেমন কোভিড ভাইরাসটা হুট করে চলে আসলো, তাই না? এটার জন্য আমরা ইনবর্ন বা জন্মগতভাবে প্রস্তুত ছিলাম না। তাহলে এর বিরুদ্ধে আমাদের কি বডিতে মানে সেই টাইমে হচ্ছে আমাদের হচ্ছে ইমিউনিটি ক্রিয়েট করতে হয়েছে। যখন প্রথম বিয়ে করেছিল, যখন কোভিড আমাদের আক্রমণ করেছিল, তখন কিন্তু আমাদের কিছু কিছু যেমন টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট ছিল, তারা কিন্তু প্রতিরোধ করেছিল, কিন্তু তারপরে আরও করতে পারেনি। তার ফলে আমরা হচ্ছে পরে হচ্ছে টিকা বা ভ্যাকসিন নিয়েছি। যাই হোক, তো এই যে হুট করে যে রোগ জীবাণুর আক্রমণ, তার সেই সময়ে আমাদের হচ্ছে বডি এই টি আর বি লিম্ফোসাইটের মাধ্যমে হচ্ছে যে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলে, সেটাই কি অর্জিত অনাক্রম্যতা। এটা যখন একটু টি এবং বি লিম্ফোসাইটটা আরো ডিটেলসে পড়বো, আপাতত মনে রাখো এই যে স্কিন, মিউকাস, ডব্লিউবিসি, তারপরে ইনেক্টের মধ্যে আরো পড়ে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এটা আমরা পাঠ্যস্থলীতে পড়েছি, তাই না? তখন পড়েছি কিছু হচ্ছে জীবাণু, এরা হচ্ছে ধ্বংস করে খাদ্যের মধ্যে, তাই না? তাহলে এই যে HCl এরা, তারপরে আমাদের হচ্ছে বডির টেম্পারেচার, তারপরে আমাদের বডির pH, এরা সব আমাদের এই সহজাতের মধ্যে থাকে, যেগুলো ছিলই অলরেডি। ঠিক আছে? শুধুমাত্র টি এবং বি লিম্ফোসাইট এই অর্জিতের মধ্যে পড়ে, এটুকু মনে রাখো, ঠিক আছে? এবার এটা গেল কি অনাক্রম্যতা। অনাক্রম্যতার দুটো ভাগ। বিভিন্ন টনসিলগুলো তো হবে, যেমন টনসিল আমাদের আসছি। এবার আমরা একটু দেখে নেব হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিটা কি, ঠিক আছে? এই টার্মসগুলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এই দুটো ওয়ার্ড আমাদের জানতে হবে অনাক্রম্যতার হচ্ছে আরো ডিটেলসে পড়তে গেলে, ঠিক আছে? প্রথমে অ্যান্টিজেন কি, আমরা যদি সহজ ভাষায় বলি, বাইরের যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অণুজীবগুলো যেগুলো আমাদের আক্রমণ করছে, সেগুলোকেই আমরা অ্যান্টিজেন বলতে পারি, ঠিক আছে? আমরা প্রথমে পড়েছিলাম আরবিসির যে নির্ধারণ করে, আরবিসির ওপর একটা অ্যান্টিজেন থাকে, তাই না? সেটা কি পড়েছিলাম আমরা? প্রোটিন ধর্মী অ্যান্টিজেন। আসছি। তাহলে এই যে আরবিসির উপরে যে এটা পড়েছি, এটা একটা অ্যান্টিজেন, সেটা আমাদের কি বডিতেই থাকে, ঠিক আছে? সেটা আমাদের বডির মধ্যে, সেটা বিজাতীয় বা বিদেশি বস্তু না। বা কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি দেখি, তারা হচ্ছে বহিরাগত অ্যান্টিজেন, ঠিক আছে? ওদেরও এরকম একটা স্ট্রাকচার থাকে। এটা যদি আরবিসি না হয়ে এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, তাদেরও সারফেসে এরকম একটা করে বিভিন্ন স্ট্রাকচার থাকে প্রোটিনেশিয়াস, তাদের কি বলছে? অ্যান্টিজেন বলছে, ঠিক আছে? এরাই হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ সৃষ্টি করে, মানে রোগ সৃষ্টি করে, প্রতিরোধ না, ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন হতে পারে প্রোটিনধর্মী, আবার এটা হতে পারে কার্বোহাইড্রেট। তাহলে এক হতে পারে এরা প্রোটিনধর্মী, আবার এরা হতে পারে কার্বোহাইড্রেট জাতীয়, ঠিক আছে? এবার আমরা যদি তাহলে অ্যান্টিজেনটাই আমাদের জীবাণু, তাই তো? হ্যাঁ, অ্যান্টিজেনটাই আমাদের রোগ সৃষ্টি করে। তাহলে এই অ্যান্টিজেনটাকে প্রোটিনধর্মী আর এদের কার্বোহাইড্রেট, এদের একটা অংশ থাকে যেটাকে বলে এপিটোপ। এপিটোপ, এবার যদি আমরা অ্যান্টিজেনের একটু গঠনটা দেখি, ঠিক আছে? এর একটা অংশ থাকে এপিটোপ অংশ। এই এপিটোপ অংশটা কার সাথে হচ্ছে যুক্ত হয়? অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা যখনই আঁকাবো আমরা মনে রাখবো অ্যান্টিবডির ছবিটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই অ্যান্টিবডির একটা প্যারাটোপ অংশ থাকে। অ্যান্টিজেনের এপিটোপ, অ্যান্টিজেনের এপিটোপ এবং অ্যান্টিবডির প্যারাটোপ। তাহলে অ্যান্টিজেনের এমন একটা অংশ থাকে নির্দিষ্ট, প্রত্যেকটা অ্যান্টিজেনের একটা নির্দিষ্ট আইডেন্টিটি থাকে বা অংশ থাকে, সেটাকে কি বলছে? এপিটোপ। এই অংশটার জন্য কি তার নির্দিষ্ট অ্যান্টিবডিটা তাকে চিনতে পারে, ঠিক আছে? এই নির্দিষ্ট এপিটোপের অ্যান্টিজেনের এপিটোপের জন্য তার অ্যান্টিবডির প্যারাটোপটা থাকে, ঠিক
ঠিক আছে, আমরা যে লক অ্যান্ড কি পড়েছিলাম এক্সামে ওই রকম এরা কাজটা করে। ঠিক আছে, প্রতিটি লকের জন্য একটা করে যেমন কি থাকে সেরকম প্রতিটা অ্যান্টিজেনের এপিটোপের জন্য তার অ্যান্টিবডির প্যারাটোপ থাকে। ঠিক আছে, এবার অ্যান্টিজেনে কি একটা অ্যান্টিজেনের অনেকগুলো হচ্ছে এপিটোপ থাকতে পারে। ঠিক আছে, তখন তাদের কি বলছে মাল্টিজেনিক অ্যান্টিজেন। ঠিক আছে, এদের কি বলছে মাল্টিজেনিক অ্যান্টিজেন। এটা গেল 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্টে আসো। এরা কি অ্যান্টিজেনটা যখন তৈরি হয় এর একটা বাহক অণু থাকে, আর একটা থাকে হ্যাপটেন অংশ। এই দুটোকে আমরা কি জানবো অসম্পূর্ণ অ্যান্টিজেন। ঠিক আছে, অসম্পূর্ণ। আচ্ছা, অ্যান্টিজেনকে আমরা এভাবেও লিখতে পারি ক্যাপিটাল এ স্মল জি আর অ্যান্টিবডিকে ক্যাপিটাল এ স্মল বি। তাহলে এখানে এটা গেল কি অসম্পূর্ণ অ্যান্টিজেন হ্যাপটেন। এটা আবার বললাম না। প্রথম পয়েন্টে কি পড়লাম একটা সম্পূর্ণ অ্যান্টিজেনের, এটা মনে করো সম্পূর্ণ অ্যান্টিজেন। সম্পূর্ণ অ্যান্টিজেনের কি একটা এপিটোপ থাকতে পারে যা অ্যান্টিবডির প্যারাটোপের সাথে যুক্ত হয়। 2 নম্বর পয়েন্ট একটা অ্যান্টিজেনের অনেকগুলো এপিটোপ থাকতে পারে, তাদেরকে কি তখন বলছে মাল্টিজেনিক অ্যান্টিজেন। 3 নম্বর পয়েন্টে আসো, যখন অ্যান্টিজেনের গঠন করব এই অ্যান্টিজেনটা তৈরি হওয়ার সময় দুটো অংশ নিয়ে এরা হচ্ছে তৈরি হয়। ঠিক আছে, একটা কি বাহক অংশ আর একটা কি হ্যাপটেন অংশ। ঠিক আছে, হ্যাপটেন অংশগুলো মনে করো এটা। তাহলে এই স্ট্রাকচারটার মধ্যে কি দেখতে পাচ্ছি একটা বাহক অণু থাকছে আর একটা কি থাকছে হ্যাপটেন অংশ। ঠিক আছে, এই বাহক অণু আর হ্যাপটেন অংশ মিলে কি তৈরি করছে একটা সম্পূর্ণ অ্যান্টিজেন তৈরি করছে। ঠিক আছে, আর এরা যখন আলাদা আলাদা হিসেবে থাকছে এরা কি অসম্পূর্ণ অ্যান্টিজেন তৈরি করছে। মানে এই যে এপিটোপ অংশটা এটাকে কিন্তু অ্যান্টিবডি চিহ্নিত করতে পারবে কিন্তু ধ্বংস করতে পারবে না। ঠিক আছে, বা একে চিহ্নিত করার জন্য এই এপিটোপ অংশটা নেই, তাই না? এটা দেখো এপিটোপের কাজ করছে তো, তার মানে এর মধ্যে এপিটোপ অংশটা নেই, আর এর মধ্যে এপিটোপ অংশটা থাকলেও একে ধ্বংস করতে পারছে না অ্যান্টিবডি। ঠিক আছে, সেই জন্য এদের কি বলছে অসম্পূর্ণ অ্যান্টিজেন বলছে। যখন এরা একে অপরের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ অ্যান্টিজেন তৈরি করবে এবং একটা অ্যান্টিবডি এসে একে চিহ্নিত করবে এবং ধ্বংস করবে। ঠিক আছে, হ্যাঁ, মানে একা একা থাকলে কিছু করতে পারবে না। সেই জন্য এদের কি বলছে অসম্পূর্ণ অ্যান্টিজেন। এবং অসম্পূর্ণ অ্যান্টিজেন ক্ষতিকারকও না। ওরা কখন কার্যকরী এবং ক্ষতিকারক হবে যখন ওরা সম্পূর্ণ অবস্থায় থাকবে। ঠিক আছে, এবার দেখো অ্যান্টিজেনকে আবার ইমিউনোজেন হিসেবেও গণ্য করে। কি ইমিউনোজেন? ইমিউনোজেন মানে কি যেসব পদার্থ আমাদের বডিতে অ্যান্টিবডি প্রডিউস করছে বা আমাদের বডিতে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে তাদেরকে ইমিউনোজেন বলে। সেই জন্য অ্যান্টিজেনগুলো কি ইমিউনোজেনের মধ্যে পড়ে বা অ্যান্টিজেনকেই কি ইমিউনোজেন বলে, কারণ এরা আমাদের বডিতে আক্রমণ করে আমাদের বডির মধ্যে ইমিউনিটি প্রডিউস করছে বা রোগ প্রতিরোধ ব্যবস্থাটা করছে। ওরাই আক্রমণ করছে, ওরাই প্রতিরোধ করছে। ওরা প্রতিরোধ ব্যবস্থা করে চলছে। দেখো এটা আক্রমণ করলো, আমাদের বডি চিনতে পারলো একটা বাইরের বস্তু এসেছে, অ্যান্টিজেন এসেছে, তবেই তো ও তার বিরুদ্ধে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট প্রডিউস করবে, তারা বিরোধিতা করবে, তাই না? তার মানে এরা ঢোকার আগে তো সেই টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট তৈরি হয়নি না, এরা ঢুকলো তবেই তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাটাও গড়ে উঠলো, তার আগে তো ছিল না। এই যে এরা যে ঢুকে জোর করে ঢুকে যে আমাদের শরীরে একটা ব্যবস্থা করে তুলছে তাদের বিরুদ্ধে, সেই জন্য এদের বলছে ইমিউনোজেন। মানে আমাদের বডিতে এরা ইমিউনিটি প্রডিউস করতে সক্ষম হচ্ছে, তাই না?
এরা না হলে ওরা নিষ্ক্রিয় অবস্থায় থাকতো। আমাদের যেমন কোভিডই আবার ধরো, কোভিড ভাইরাস আসা না অবধি পর্যন্ত কোভিড ভাইরাসের জন্য সেই টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট আমাদের বডিতে তৈরি হয়নি। যখন ওরা ঢুকলো তবেই তার বিরুদ্ধে তৈরি করলো, তাই না? তো এই যে এদের এই জন্য এদেরকে কি বলছে, ইমিউনোজেন। এবার একটা কথা বারবার আছে, ঠিক আছে, অল ইমিউনোজেনস আর অ্যান্টিজেনস। এবার কথাটা লিখি, all immunogens are antigens but not all antigens are immunogens. এই কথাটা লিখে নাও। এবার বলছি কেন, তার মানে অল ইমিউনোজেন্স আর অ্যান্টিজেন্স মানে যারাই ইমিউনিটি আমাদের বডিতে তৈরি করছে তারাই অ্যান্টিজেন, কিন্তু সব অ্যান্টিজেন ইমিউনোজেন না। কেমন করে? আমাদের অসম্পূর্ণ অ্যান্টিজেনটাতেই দেখো, এরা কিন্তু আমাদের বডিতে ইমিউনিটি তৈরি করছে না, তাই না? আমাদের বডিতে এরা ইমিউনিটি প্রডিউস করতে সক্ষম হচ্ছে না। যখন এই অসম্পূর্ণগুলো সম্পূর্ণ হলো তবেই ইমিউনিটি প্রডিউস করলো। তার মানে এই সম্পূর্ণ অ্যান্টিজেন্সটা ইমিউনোজেন, কিন্তু এরা অসম্পূর্ণ থাকাকালীন এরা ইমিউনোজেন না। সেই জন্যই বলছে অল নট অল অ্যান্টিজেন্স আর ইমিউনোজেন্স, ঠিক আছে? মানে সব অ্যান্টিজেনই কিন্তু, এই যে সব অ্যান্টিজেনই কিন্তু ইমিউনোজেন বলে গণ্য হয় না, কিন্তু সব ইমিউনোজেনসই অ্যান্টিজেন, ঠিক আছে? এগুলো আমি যখন তোমাদের নোট দেবো সেখানে পেয়ে যাবে, আজকে আছে বুঝবো, ঠিক আছে? তাহলে এটা গেল অ্যান্টিজেন। অ্যান্টিজেনের তাহলে পিকচার ক্লিয়ার। তাহলে এবার আমরা করব অ্যান্টিবডি, ঠিক আছে? আমরা অ্যান্টিজেনে পড়লাম, অ্যান্টিজেন প্রোটিন ধর্মীয় হতে পারে আবার কার্বোহাইড্রেট ধর্মীয় হতে পারে, কিন্তু অ্যান্টিবডি সময় গ্লাইকোপ্রোটিন ধর্মীয়। তো অ্যান্টিবডি না? হ্যাঁ, এবার অ্যান্টিবডি করব, এটা কি সব সময় অ্যান্টিজেন প্রোটিন গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন একটা প্রোটিন অংশ না কার্বোহাইড্রেট অংশ? এটা আমাকে বলতে, গ্লাইকোপ্রোটিন সব কার্বোহাইড্রেট না, ওটা গ্লাইকোজেন। প্রোটিনের একটা ধর্ম, প্রোটিনটা মেন, যার সাথে গ্লুকোজ বা কার্বোহাইড্রেটের একটা পার্ট যুক্ত আছে, সেই জন্য এটার নাম হয়ে যাচ্ছে কি প্রথমে গ্লাইকো, তারপরে প্রোটিন, ঠিক আছে? তাহলে অ্যান্টিবডি কি? তাহলে একটা গ্লাইকোপ্রোটিন ধর্মী এরা সব সময়, কিন্তু অ্যান্টিজেনে আমরা গিয়ে কি করলাম, হয় এটা প্রোটিন হবে না হলে নয় কার্বোহাইড্রেট, ঠিক আছে? এবার আমরা যদি অ্যান্টিবডির বেসিক স্ট্রাকচার দেখি, প্রথমে বললাম কি অ্যান্টিবডিটা এরকম দেখতে হবে। এটা যদি আমরা ভালো করে আঁকি, এটা কয়টা পার্ট দেখতে পাচ্ছি আমরা? চারটা, ঠিক আছে? এই দুটো পার্ট একই, এই দুটো, এরা আমরা অ্যান্টিবডি কি পড়লাম, প্রোটিন ধর্মী, তাই না? গ্লাইকোপ্রোটিন ধর্মী। এদের তাহলে এই সবগুলো পার্ট কি প্রোটিনের অংশ। প্রোটিনের অংশ বলতে বুঝি আমরা কি প্রোটিন চেন, তাই না? প্রোটিন চেন পড়েছিলাম আমরা। তাহলে এই দুটো যে চেন একই রকম দেখতে, এদের কি বলছে, হেভি চেন বলছে, হেভি চেন। সেই জন্য সেখান থেকে আসছে কি কথাটা, এই চেন। তাহলে এটা হয়ে যাবে কি লাইট চেন, ঠিক আছে? তাহলে এই দুটো অ্যান্টিবডির এই দুটো লাইট চেন, আর এই দুটো কি হলো হেভি চেন। কোন দুটো লাইট চেন? এই দুটো ছোট দুটো লাইট চেন, ও, আর এই বড় দুটো কি হেভি চেন, ঠিক আছে? এদের মধ্যে এদেরকে একসাথে রাখতে গেলে কিছু ব্রিজ দরকার, তাই না? এই ব্রিজগুলোকে কি বলছে, গ্লাইকোসাইডিক লিংক বলছে বা গ্লাইকোসাইডিক বন্ধনী,
গ্লাইকোসাইডিক বন্ধন। এবার আসো এই ডার্ক পার্টটাতে। এই অংশগুলো তাহলে কি একটু আগেই পড়লাম, এরা প্যারাটোপ হিসেবে কাজ করছে, যারা কি অ্যান্টিজেনের এপিটোপের সাথে গিয়ে যুক্ত হচ্ছে। ঠিক আছে, আবার এদের প্যারাটোপের সাথে আবার আরেকটা কি বলে, অ্যান্টিজেন বাইন্ডিং স্থান, মানে এখানে এসে অ্যান্টিজেনটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই পার্টটা গেল। এবার আসো এই চারটা চেনের কি সাদা পার্টটা। ঠিক আছে, এই সাদা পার্টটাকে কি বলছে, তাহলে ওই ধ্রুবক অঞ্চল। হ্যাঁ বলো। তাহলে এই কালো পাটটাকে বলছি প্যারাটো। হ্যাঁ, আচ্ছা, এই দুই সাইডে যে মার্ক করে দিয়েছি কালো পার্টটা চারটা চেনেরই এই অংশটা কি করছে, প্যারাটো। এই সাইডেও প্যারাটো। তাহলে এরকম যদি কোশ্চেন আসে, একটা অ্যান্টিবডি, ঠিক আছে, মনোমারের কয়টা হচ্ছে প্যারাটো অংশ? দুটো অংশ। এই দুটো মিলে, এই কিন্তু একাই থাকলে কিন্তু অংশটা গঠন করবে না। তার মানে এটা একটা প্যারাটো অংশ, এটা একটা প্যারাটো অংশ। ঠিক আছে, আর এই যে অ্যান্টিবডির যে এই স্ট্রাকচারটা গঠন করলাম, এটাকে কি বলছে, অ্যান্টিবডি মনোমার। মনো মানে এক, আর মার বলতে ইউনিট বা একক। ঠিক আছে, একটা একক বা একটা অণু। ঠিক আছে, কোনটা? এই যে গোটা স্ট্রাকচারটা আঁকালাম, তোমাদের লিখতে বলছি আমি, তোমাদের বলে আমরা নোট দিয়ে দেবো, তোমরা বোঝো ব্যাপারটা। ঠিক আছে, ছবিটা ভালো করে দেখো। তাহলে প্রথমে কি চারটা চেন করলাম, দুটো হেভি চেন, দুটো লাইট চেন, তাই না? দুটো হেভি চেন এবং লাইট চেনের একদম মাথার দিকে কি থাকছে, প্যারাটো অংশ, আর বাদ বাকি এই সাদা অংশটাকে বলছে ধ্রুবক অংশ, বা যেটা আমরা হচ্ছে অঙ্কে পড়ি কনস্ট্যান্ট। ইংলিশে যেগুলো কনস্ট্যান্ট মানে চেঞ্জ হয় না, আনচেঞ্জেবল অংশ। ঠিক আছে, আমরা একটু আগে পড়লাম প্রতিটি অ্যান্টিজেনের এপিটোপ যেরকম বিভিন্ন ধরনের হয়ে যায়। মনে করো আমি একটা অ্যান্টিজেন, আমার এপিটোপ একরকম দেখতে। ঠিক আছে, দ্বিতীয় একজন অ্যান্টিজেন, ওর এপিটোপ আলাদা রকম দেখতে। ঠিক আছে, তারপরে আমরা মনে করো ঘরবর্তী সবাই অ্যান্টিজেন আছি, আমাদের আলাদা আলাদা চেহারা, তার মানে আমাদের আলাদা আলাদা এপিটোপ। আমাদের জন্য, আমাদের ধ্বংস করার জন্য আবার আলাদা আলাদা নির্দিষ্ট অ্যান্টিবডি আছে তাদের। তাহলে সেই অনুযায়ী তাদের প্যারাটোপটাও থাকবে। সেই জন্য এই প্যারাটোপটা চেঞ্জেবল, এই জন্য এটাকে ধ্রুবক বলছে না। ঠিক আছে, এটা চেঞ্জ হতে থাকে। যদি এখানে একটা 1 নম্বর বা এ টাইপ অফ হচ্ছে কি আসে, অ্যান্টিজেন আসে, এর জন্য একটা প্যারাটোপ থাকবে। এখানে যদি বি অ্যান্টিজেন চলে আসে, তাহলে তার জন্য আরেকটা প্যারাটোপ থাকবে। সেই জন্য এই জায়গাটা চেঞ্জ হয়, অ্যান্টিবডি অনুযায়ী চেঞ্জ হয়। ঠিক আছে, অনুযায়ী চেঞ্জ হয়, অ্যান্টিজেন অনুযায়ী তার প্রত্যেকটা অ্যান্টিবডিতে চেঞ্জ হয়। ঠিক আছে, তারপরে এই অংশটা একই রকম থাকে প্রত্যেকটা অ্যান্টিবডিতে, সেই জন্য এই অংশটাকে কি বলছে, ধ্রুবক অঞ্চল বলছে। তারপরে আমরা আরেকটা পয়েন্ট পড়ব, হচ্ছে আমরা হচ্ছে একটা অ্যামাইনো সাইট পড়েছিলাম প্রোটিন চেনের, একটা অ্যামাইনো সাইট থেকে, আর একটা কি পড়েছিলাম, কার্বক্সিলিক সাইট। একটা যদি প্রোটিন চেন থাকে, এক সাইডে NH2 থাকে আর একটা কার্বক্সিলিক থাকে, তাই না? তাহলে এর এই যে এই সাইডটা, এটা হচ্ছে NH2+ সাইড। ঠিক আছে, এটাও একটা চেন পড়লাম, তো হেভি চেন পড়লাম, এটা লাইট চেন। চেনের তাহলে একটা অ্যামাইনো সাইড থাকবে আর একটা কি কার্বক্সিলিক সাইড থাকবে। ঠিক আছে, এটা গেল একটা বেসিক অ্যান্টিবডির মনোমারের গঠন। ঠিক আছে, কয়েকটাই পয়েন্ট। তাহলে বলো তো, প্রথমে 1 নম্বর পয়েন্ট, এদের কয়টা পয়েন্ট, কয়টা চেইন আছে? মোট 4টা, তার মধ্যে দুটো হেভি চেইন, দুটো লাইট চেইন। এরা কি বন্ধনীর মাধ্যমে যুক্ত? গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে যুক্ত। তারপর বলতে হবে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে এদের প্যারাটোপগুলিকে বলা হচ্ছে প্যারাটোপ। ডার্ক চেঞ্জ প্যারাটোপ, দুটো প্যারাটোপ থাকে, প্যারাটোপটা চেঞ্জ হয়, আর বাকি অংশটাকে ধ্রুবক অঞ্চল বলা হয়। চেইনগুলোর এক সাইডে অ্যামাইনো আর আরেকটা সাইডে কার্বক্সিলিক থাকে। এইটুকু
গঠনটা আমাদের মনে রাখতে হবে। এই ছবি তোমাদের আগাতে দিতে আসবে না, বাট এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ। কোনটা? এজি বাইন্ডিং স্থান প্যারাটোপ কে বলা হয়? এই তো প্যারাটোপ, এই যে স্ল্যাশ দুটো এজি বলতে কি, এজি বলবে না, এটা কি হয়ে গেল অ্যান্টিজেন, অ্যান্টিজেনের শর্ট ফর্ম, ঠিক আছে? এটা আমার বানানো না, এটা সায়েন্টিফিক্যালি, ঠিক আছে, বানানো। তো অ্যান্টিজেন বাইন্ডিং স্থান হয়ে গেছে। এটা গেল কি অ্যান্টিবডি, ঠিক আছে? এবার পড়বো আমরা, খুব ইম্পর্টেন্ট, অ্যান্টিবডি হচ্ছে 5 রকমের হয়, এর প্রকারভেদ, ঠিক আছে? আগে লিখে নেই, ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন ই, ইমিউনোগ্লোবিউলিন ডি, আর অ্যান্টিবডি কে কি ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে? হ্যাঁ, এই আইজিটা কোথা থেকে আসছে? ইমিউনোগ্লোবিউলিন থেকে। ওটা অ্যান্টিবডি না? অ্যান্টিবডির আরেকটা নাম কি? ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে? এবার এর শর্ট ফর্ম আইজি এবং বিভিন্ন ধরনের প্রকারভেদ হচ্ছে জি, এ, ই। এবার এই যে জি, এ, এই অ্যালফাবেটিক্যাল লেটারগুলো কোথা থেকে আসছে? এগুলো হচ্ছে অঙ্কের সাইন, মানে অঙ্কের সাইনগুলো থেকে আসছে, ঠিক আছে? জিটা মানে কি? গামা। গামাটা কেমন দেখতে? এরকম, তাই না? এখানে যদি আঁকাই গামাটা এরকম দেখতে। এ আসছে কোথা থেকে? আলফা থেকে। ই আসছে কোথা থেকে? এপসাইলন থেকে, ঠিক আছে? ডি আসছে কোথা থেকে? ডেল্টা থেকে, ঠিক আছে? আর এম আসছে কোথা থেকে? মিউ, মিউ থেকে, ঠিক আছে? এগুলো সব আমি কি করে দেবো, তোমরা হচ্ছে এখন আপাতত বোর্ডে দেখাও। তাহলে